মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডির মামলার শুনানি মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ কোর্ট নাম্বার 19-এ চলছে। তো সেই শুনানি অলরেডি প্রায় 17 তারিখ, 18 তারিখ এবং 19 তারিখ হয়েছে, এবং গত 23 জুনও কিন্তু সেই শুনানি একদম ফার্স্ট হাফ থেকেই শুরু হয়েছিল এবং হয়েছিল লাঞ্চের আগে অবধি। গত 23শে জুন মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি মামলায় কি শুনানি হয়েছে তার ডিটেলস সংক্ষেপে আজকের এই ভিডিওতে বলার চেষ্টা করব। মাদ্রাসা গ্রুপ ডির মামলা, সে মামলাটি কোথা থেকে এলো, কি সংক্রান্ত, সেই বিষয়ে আপনারা আশা করি সকলেই জানেন, সেইটা বলে আমি আর সময় নষ্ট করতে চাই না। তো গত 23 জুন মূলত মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী অনেকটা সময় ধরে বলেছেন এবং তার বলা শেষ হয়েছে। এরপরে 73,000 প্রার্থীদের পক্ষ থেকে আইনজীবী বলা শুরু করেছেন, তার বলা এখনো শেষ হয়নি। তো মূলত গত 23 জুন মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী যে বক্তব্যগুলো রেখেছিলেন সেগুলোকে যদি সামারাইজড করা হয় বা সেগুলোকে যদি সংক্ষেপে বলা হয় তাহলে এটাই দাঁড়ায়, মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী প্রিলিমিনারি টেস্টের যে 3টে সেশনের কোশ্চেন পেপার সেটা মহামান্য বিচারপতিকে দেখান। এছাড়াও 2011 সালের রিটেন টেস্টের যে 2টো সেশনের কোশ্চেন পেপার সেটাও মহামান্য বিচারপতিকে দেখান, এবং 2024 সালের 73,000 প্রার্থীদের নিয়ে যে রিটেন টেস্টের কোশ্চেন পেপার সেটাও মহামান্য বিচারপতিকে দেখান। এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী এটা বোঝাতে চান যে গ্রুপ ডিতে আগে থেকেই 2011 সালেও ডিফারেন্ট কোশ্চেন পেপারে এক্সাম হয়েছিল, এবং 2024-এর কোশ্চেন এবং 2011 সালের কোশ্চেনের যে স্ট্যান্ডার্ড সেটা কিন্তু সেম। অর্থাৎ পিটিশনারদের বা 24,000 প্রার্থীদের যে একটা অভিযোগ ছিল যে আলাদা আলাদা কোশ্চেনে পরীক্ষা হওয়ার জন্য প্রার্থীরা সম সুযোগ পায়নি, কোনো সেশনের কোশ্চেন হয়তো সহজ হয়েছে আর একটা সেশনের কোশ্চেন হয়তো কঠিন হয়েছে, এরকম বিষয়টা। কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী এটাই বোঝাতে চান যে প্রশ্নপত্রের যে মান বা স্ট্যান্ডার্ড সেটা কিন্তু সমস্ত মানে সেশনের জন্যই সমান ছিল, এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগে অলরেডি প্রিলিমিনারিতে 3টে সেশনে পরীক্ষা হয়েছিল, 2011 সালেও 2টো সেশনে পরীক্ষা হয়েছিল মেন এক্সামের ক্ষেত্রে, এবং 2024 সালে আরেকটি পরীক্ষা হয়েছে। অতএব এক্ষেত্রে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে যে এমন নয় যে প্রশ্নপত্র একটাতেই পরীক্ষা হয়েছে, এইটাই আর কি মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী বোঝাতে চান। মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী একটি গুরুত্বপূর্ণ কথা মহামান্য বিচারপতির কাছে তুলে ধরেন যে মাদ্রাসা সার্ভিস কমিশন একটা দায়িত্বশীল বোনাফাইড অথরিটি হিসাবে যদি দেখে যে তারা যে সিলেকশন প্রসেস কন্ডাক্ট করেছিল সেখানে কোনো ভুল রয়েছে বা এরর রয়েছে, এবং তার ফলে তারা মানে তাদের এই ভুলের জন্য অনেক এলিজিবল ক্যান্ডিডেট বাদ পড়ছে শুধুমাত্র তারা প্রিলিমিনারিতে ভুলভাবে ইভ্যালুয়েশন করেছিল এই জন্য, তাহলে কি WBMSCর কোনো ইন্ডিপেন্ডেন্টলি রাইট নেই সেই ভুলটাকে কারেক্ট করার বা সেই ভুলটাকে শোধরানোর? এই প্রশ্নটা কিন্তু তারা তুলে ধরেন মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবীরা। এরপরে মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী আরও গুরুত্বপূর্ণ যে কথাটি বলেন যে তাদের কাছে 3টে অপশন ছিল। এক, চুপ করে বসে থাকা, যে যা ভুল হয়েছে হয়েছে, সেটাকে আর বেশি দূর না এগোনো সেটা নিয়ে। 2 নাম্বার হচ্ছে যে পুরো প্রসেসটা গ্রুপ ডির ক্যান্সেল করে দেওয়া, নতুন করে আবার পরীক্ষা নেওয়া। 3 নাম্বার হচ্ছে যে যেহেতু ভুল হয়েছে প্রিলিমিনারি এক্সামে এবং প্রিলিমিনারির নাম্বার যেহেতু অ্যাড হয় না মেরিট লিস্টে, তার জন্য মাদ্রাসা সার্ভিস কমিশন মনে করেছে যে প্রিলিমিনারির পরীক্ষাটার নম্বর যেহেতু অ্যাড হয় না এবং প্রিলিমিনারির অরিজিনাল যে ওএমআর শিট বা ডাটা তাদের কাছে রয়েছে, তাই তারা নতুন করে আবার সেই যে ভুলটা করেছিল সেটা কারেকশন করে প্রিলিমিনারিতে যারা পাস করছে তাদেরকে নিয়ে তারা আরেকটা মেন এক্সাম নিয়েছে। এই বিষয়টা তারা বোঝাতে চান, এবং এই যে অপশনটা এটাই তাদের কাছে সবথেকে ভালো অপশন বলে মনে হয়েছে। এবং মাদ্রাসা সার্ভিস কমিশন আইনজীবী আরও বলেন যে 295 জন মেরিট লিস্টেড প্রার্থী রয়েছেন যারা ফাইনালি মেরিট লিস্টেড হয়েছেন একদম রেজাল্ট হওয়ার পরে, ইন্টারভিউ হওয়ার পরে। এর মধ্যে 244 জন মতো প্রার্থী হচ্ছে 24,000 মানে যারা পরীক্ষা দিয়েছিল তাদের থেকে। শুধুমাত্র 51 জন প্রার্থী 73,000 পরীক্ষার্থীদের মধ্যে থেকে এসছে। অতএব এই 51 জন প্রার্থী মেরিট লিস্টে থাকবে কি থাকবে না এটাই হচ্ছে ইস্যু। যদি 51 জন না থাকে তাহলে 24,000 প্রার্থী থেকে ওই 51 জন প্রার্থী ঢুকতে পারে, এমনটাই কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী জানান, এবং এই বিষয়ে সুপ্রিম কোর্টের কিছু জাজমেন্ট তারা সাইট করেন। এইখানে মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবীকে নানান প্রশ্ন মহামান্য বিচারপতি করেন। বিশেষ করে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা সেটা হচ্ছে মহামান্য বিচারপতি যে প্রশ্নটি করেন যে মাদ্রাসা সার্ভিস কমিশন কেন তাদের ভুল আগে কোর্টকে জানায়নি।
তাদের এই যে কন্ডাক্ট, তারা ভুল করেছিল কিন্তু চুপ করেছিল, অনেকদিন পর তারা এসে তাদের ভুলটাকে শোধরানোর চেষ্টা করছে, এটা কি সাসপিসিয়াস নয়? মানে এইটা কি সন্দেহজনক নয়? এই যে কন্ডাক্ট, এভাবে তারা যে রিয়াক্ট করছে, এতদিন পরে এসে তারা বলছে তারা ভুল করেছে, আবার একটি পরীক্ষা নিচ্ছে, এই যে পুরো কন্ডাক্ট মাদ্রাস সার্ভিস কমিশনের, এইটা কি সন্দেহজনক নয়? এই বিষয়টা কিন্তু মহামান্য বিচারপতি মাদ্রাস সার্ভিস কমিশনের কাছে জানতে চান। তো এক্ষেত্রে মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী এর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। মূলত মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী জানান যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে অ্যাক্টের বলে মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়োগ করে, গ্রুপ ডি নিয়োগ বা আরও অন্যান্য নিয়োগ, সেই অ্যাক্ট কলকাতা হাইকোর্টে চ্যালেঞ্জ হয় এবং 2014 সালে সিঙ্গেল বেঞ্চে বাতিল হয় এবং 2015 সালে ডিভিশন বেঞ্চও কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের যে অ্যাক্ট সেটাকে বাতিল করে এবং অবৈধ ঘোষণা করে। তার ফলে মাদ্রাসা সার্ভিস কমিশনের আর কোনো পাওয়ার থাকে না নিয়োগ করার। এর ফলে মাদ্রাসা সার্ভিস কমিশন আবার যখন সুপ্রিম কোর্ট থেকে জিতে আসে, মানে 2020 সালে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে অ্যাক্ট বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট, সেটা আবার সুপ্রিম কোর্ট রিস্টোর করে, মানে সুপ্রিম কোর্ট আবার সেই অ্যাক্টটাকে বৈধ বলে ঘোষণা করে এবং মাদ্রাসা সার্ভিস কমিশন আবার পুনরায় নিয়োগ করার ক্ষমতা ফিরে পায়। ইন দ্য মিন টাইম, মানে এই যে সময়টুকু 2014 থেকে 2020, এই 6 বছর মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু অকেজে হয়েছিল, ডিফাঙ্ক্ট বলতে গেলে অকেজো অবস্থায় ছিল, তারা কাজ করতে পারছিল না। এর ফলে মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ ডির ব্যাপারে যে পরীক্ষা তারা 2011 সালে নিয়েছিল, তার রেজাল্ট পাবলিশ করা বা সেখানে কোনো ভুল হয়েছে কিনা বা সেই বিষয়ে কোর্টে জানানো, এই কাজগুলো তারা করতে পারেনি, বিকজ তাদের একটা মানে বৈধ ছিল না, অবৈধ ঘোষণা করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ। মূলত তারা এই কারণটাকেই তারা মহামান্য বিচারপতির কাছে তুলে ধরার চেষ্টা করে যে কেন মাদ্রাসা সার্ভিস কমিশন এতদিন ধরে তারা ভুল কারেকশন করতে পারেনি বা কোর্টকে জানায়নি, মূলত এই বিষয়টা নিয়ে। এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী তুলে ধরেন যে 2010 সালের যে গ্রুপ ডি নিয়োগ, যে ভ্যাকান্সিতে তারা গ্রুপ ডি নিয়োগ শুরু করেছিল, এবার মাদ্রাসা সার্ভিস কমিশনের অ্যাক্ট যখন বাতিল হয়ে গিয়েছিল 2014-2015 সাল নাগাদ কলকাতা হাইকোর্ট দ্বারা, এরপরে 2020 সালে আবার তারা তাদের ক্ষমতা ফিরে পায় মাদ্রাসা সার্ভিস কমিশন। কিন্তু এই যে সময়টুকু 2014 সালের পর থেকে অনেক মাদ্রাসার ম্যানেজিং কমিটি তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি গ্রুপ ডিতে কিছু ভ্যাকান্সিতে নিয়োগ করে ফেলে, যে ভ্যাকান্সিটা মাদ্রাসার গ্রুপ ডির জন্য 2010 সালে মাদ্রাসা সার্ভিস কমিশন জারি করেছিল সেই ভ্যাকান্সিতে। এবং সেই যে তারা নিয়োগ করেছিল ম্যানেজিং কমিটি দ্বারা, সেই ম্যাটারটা নিয়ে কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টে একটি মামলা চলছে এবং সেই বিষয়ে মহামান্য সুপ্রিম কোর্ট একটা ইন্টারিম অর্ডারও দিয়েছেন। অতএব বর্তমান গ্রুপ ডির যে ভ্যাকান্সি, তার কিছুটা সুপ্রিম কোর্টের সাবজেক্ট ম্যাটার হয়ে আছে, এটাও কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী বলেন মহামান্য আদালতকে। এছাড়াও মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী গুরুত্বপূর্ণভাবে যেটা বলেন যে ডিভিশন বেঞ্চের যে অর্ডার ছিল, যেখানে মাদ্রাসা সার্ভিস কমিশনকে সিঙ্গেল বেঞ্চের অর্ডার মেনে রেজাল্ট পাবলিশ করতে বলেছিলেন ডিভিশন বেঞ্চ এবং কমিশনকে আর সময় দেবে না বলা হয়েছিল ডিভিশন বেঞ্চ দ্বারা, সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের অর্ডার ইমপ্লিমেন্ট করতে বারবার সময় চাওয়ার জন্য ডিভিশন বেঞ্চ আর সময় দেবে না বলেছিল মাদ্রাসা সার্ভিস কমিশনকে। কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন জানায় যে ডিভিশন বেঞ্চ এটা তাদেরকে বলেনি যে তারা যদি কোনো এরর করে থাকে সেই এররটাকে রেকটিফাই করতে পারবে না বা করা যাবে না। ডিভিশন বেঞ্চ তাদেরকে যেটা বলেছিল যে সিঙ্গেল বেঞ্চের অর্ডার মেনে সময়ে রেজাল্ট পাবলিশ করতে হবে। এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী জানান যে মাদ্রাসা সার্ভিস কমিশন জাস্ট তাদের যে এরর সেটাকে কারেক্ট করে রেজাল্ট পাবলিশ করেছিল। ডিভিশন বেঞ্চ মাদ্রাসা সার্ভিস কমিশনকে যেটা বলেছিল যে ফার্দার এক্সাম নিতে তারা বারণ করেছিল, কিন্তু এই ফার্দার এক্সামের ব্যাপারটা হচ্ছে যে 2011 সালের যাদের পরীক্ষা নেওয়া হয়েছিল 24,000 প্রার্থীর, তাদের যেন আর পরীক্ষা না নেওয়া হয়, এমনটাই এই ডিভিশন বেঞ্চের অর্ডারটাকে ব্যাখ্যা করেন এমন হিসাবে মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী। কিন্তু নতুন করে যারা অলরেডি মানে প্রিলি পাস করেছে কিন্তু মেন এক্সাম দিতে পারেনি, তাদের পরীক্ষা নেওয়া যাবে না, এই বিষয়টা কিন্তু ডিভিশন বেঞ্চ বারণ করেননি। তো এই মূলত পার্টে মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী পুরো বিষয়টা মহামান্য বিচারপতির কাছে তুলে ধরার চেষ্টা করেন। তারা মূলত আরও অনেক কিছু বলেছিলেন, তো আমি এত ডিটেলসে বললাম না। তো মহামান্য বিচারপতি মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবীকেও নানান ক্রস কোশ্চেন করেছিলেন, সেই ক্রস কোশ্চেনগুলো এত ডিটেলসে আমি আর বললাম না। তো মূলত এই বলে মাদ্রাসা সার্ভিস কমিশন তার বক্তব্য কিন্তু শেষ করেছে 23 জুন। এরপরে মূলত যারা 73,000 প্রার্থী রয়েছেন তাদের আইনজীবী সওয়াল করেন। তো তাদের আইনজীবীর মূল যে বক্তব্যগুলো সেটা আমি বলছি। প্রথমত তাদের আইনজীবী যেটা বলেন যে কোনো অথরিটি যদি ভুল করে তাহলে অথরিটির কাছে একমাত্র অপশন হচ্ছে সেই ভুলটাকে কারেক্ট করা
এক্ষেত্রে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে গ্রুপ ডি নিয়োগের অ্যাক্ট, তার যে রুল 16, সেখানে বলা হয়েছে যে WBMSC যারা প্রিলি পাস করবে তাদের সবাইকে মেন এক্সামে বসতে দিতে বাধ্য। এক্ষেত্রে তাদের যে মক্কেল ৭৩,০০০ প্রার্থী তারা প্রিলিমিনারি পরীক্ষায় পাস করেছিল, কিন্তু তাদেরকে ভুলভাবে মানে ফেল করানো হয়েছিল, পরীক্ষায় তাদেরকে বসতে দেওয়া হয়নি। এক্ষেত্রে মাদ্রাসা সার্ভিস কমিশনের মিস্টেক হয়েছিল। অতএব মাদ্রাসা সার্ভিস কমিশন সেই রুল 16 অনুযায়ী বাধ্য তাদেরকে মেন এক্সামে বসতে দিতে। এছাড়াও তারা বলেন, তাদের আইনজীবী, যে আর্টিকেল 12 অথরিটি হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন। তো মাদ্রাসা সার্ভিস কমিশন যদি কোনো ভুল করে বা তারা যদি তাদের নিয়োগে ভুল পায়, তাহলে তারা কিন্তু চোখ বন্ধ করে বসে থাকতে পারে না। এবং যারা মামলা করেছেন মূলত 24,000 প্রার্থী, তাদের কোনো লিগ্যাল রাইট নেই 73,000 প্রার্থীর কেন পরীক্ষা নিচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন সেইটাকে মানে চ্যালেঞ্জ করার। এবং রিট পিটিশনাররা কমিশনের যে মিস্টেক বা ভুল, অর্থাৎ কমিশন প্রিলিমিনারি এক্সামে যে ভুলভাবে ইভ্যালুয়েশন করেছিল সেই বিষয়টা নিয়ে কিন্তু কোনো কথা বলছে না। তার মানে কমিশন যে ভুল করেছিল এটা রিট পিটিশনাররাও মেনে নিচ্ছে। এছাড়াও ৭৩,000 প্রার্থীদের আইনজীবী আরও বলেন যে ৭৩,000 প্রার্থীদের নিয়ে যখন কমিশন পরীক্ষা নেওয়ার নোটিশ দেয় অগাস্ট মাসে, এবং তারপরে তারা পরীক্ষা নেয় এবং 12 সেপ্টেম্বর রেজাল্ট বার করে, তো এর মধ্যে কিন্তু মানে পরীক্ষা নেওয়ার নোটিশ যখন দেয় তখন কেন মাদ্রাসা সার্ভিস কমিশনের বিরুদ্ধে তারা মামলা করেনি 24,000 প্রার্থী, তারা এত দেরিতে কেন মামলা করলো? তো এখানে মহামান্য বিচারপতির এবার ব্যাখ্যাটা হচ্ছে, মহামান্য বিচারপতির যে বক্তব্য, যে গ্রুপ ডি নিয়োগে যারা মামলা করেছেন তারা গ্রামাঞ্চলের মানুষ, অত্যন্ত প্রান্তিক মানুষ, তারা হঠাৎ করে কোর্টে এসে মামলা করবেন এমনটা মানে ভাবা যায় না। অতএব এই যে দেরিটা হয়েছে, এই দেরিটা মানে এমন কিছুই দেরি নয় বলেই কিন্তু মহামান্য বিচারপতি বললেন। এরপরে ৭৩,000 প্রার্থীদের আইনজীবী আরও যে অভিযোগটা জানালেন, যে পিটিশনাররা রিটেন এক্সামে পাসই করেননি। এই যে প্রসেস তারা চ্যালেঞ্জ করেছেন, তাদের চ্যালেঞ্জ করার কোনো অধিকারই নেই। পিটিশনাররা তথ্য গোপন করেছেন। 12 সেপ্টেম্বর যে রেজাল্ট হয়েছে সেই রেজাল্টে তারা রিটেন টেস্টে পাস করেননি, তারা ইন্টারভিউ ডাক পাননি, এই বিষয়টা তারা তাদের পিটিশনে বলেননি। এবং মানে ৭৩,000 প্রার্থীদের আইনজীবী আরও বলেন যে 2018-তে যখন রিট পিটিশন ফাইল হয়েছিল তখন কমিশন ডিফাঙ্ক্ট অবস্থায় ছিল, অর্থাৎ কমিশন তখন বৈধই ছিল না। এছাড়াও বলেন যে এই যে 2018 সালের পিটিশনটা ছিল সেটা একটা প্রাইভেট পার্টির পিটিশন। তো সেই প্রাইভেট পার্টির পিটিশনে তাদের ৭৩,000 প্রার্থীর কেউই রেসপন্ডেন্ট হিসাবে ছিল না। অতএব সেই মামলার কোনো প্রভাব তাদের উপরে পড়তে পারে না, তাদের রাইটকে খর্ব করতে পারে না। তো মূলত এই অর্থে তিনি বোঝাতে চাইছিলেন যে ৭৩,000 প্রার্থীদের যে পরীক্ষা কমিশন নিয়েছে সেটা সঠিকভাবে নিয়েছে, কমিশনের নেওয়া উচিত। তো মহামান্য বিচারপতিও তাকে নানান ক্রস কোয়েশ্চেন করেছিলেন। সেই ক্রস কোয়েশ্চেনগুলো আপনারা হয়তো যারা লাইভ হিয়ারিং দেখেছেন সেগুলো আপনারা জানেন। তো আমি এত ডিটেলসে আর বলছি না, বললে ভিডিওর লেন্থ প্রচুর বড় হয়ে যাবে। তো মূলত 23 জুন এইভাবে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি শুনানি শেষ হয়েছে। ৭৩,000 প্রার্থীদের আইনজীবীর বলা এখনও শেষ হয়নি, তিনি বলবেন। তো এরপরে আবার শুনানির জন্য রাখা হয়েছে এই মামলাটিকে। যতটুকু কোর্ট প্রসিডিং থেকে আমরা দেখলাম যে 26শে জুন মোটামুটি এই মামলাটিকে আবার শুনানির জন্য রাখা হয়েছে। কিন্তু আবার ওয়েবসাইটে দেখাচ্ছিল যে 25 জুনে মামলাটিকে রাখা হয়েছে। তো এখন 25 জুনে মামলাটির শুনানি হচ্ছে কিনা সেদিকেও আমাদের নজর থাকবে। আশা করা যায় 25 জুনে যদি কোনো শুনানি হয় বা 26 জুনে যদি কোনো শুনানি হয়, যে ডেটেই হোক না কেন, আমরা আপনাদেরকে পরবর্তী ক্ষেত্রে তার আপডেট দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।